এই মুহূর্তে দাঁড়িয়ে পদ্মাপাড়ের যে ফলাফলটা হলে ভারতের জন্য সবথেকে ভালো হতো, সেই কাঙ্ক্ষিত ফলাফলটাই হয়েছে। কিন্তু কাহানি মে টুইস্ট, সেখানে একটা এমন খিঁচ থেকে গেছে যাতে পুরোপুরি ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে প্রশ্নটা যাচ্ছে না। আর তাতে তাতে যেটা সবথেকে ভালো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রক, কেন্দ্রীয় সরকার না চাইলেও বাংলাতে সেনা অ্যাক্টিভিটি, বিএসএফের অ্যাক্টিভিটি বহু গুণ বাড়িয়ে দিতে বাধ্য হবে, যেটা ২৬-এর নির্বাচনের আগে এই রাজ্যের বাঙালি হিন্দুদের বড় একটা স্বস্তির কারণ হবে। ফলে সব মিলিয়ে কাল ঘাম ছুটবে পিসি মনির। আজকে আপনারা জানেন যে নির্বাচনের ফলাফল বেরিয়েছে বাংলাদেশে, গতকালই ভোট হয়েছে। সেখানে যথারীতি আওয়ামী লীগ তাদেরকে ভোটের বাইরে রাখা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও মুখ থুবড়ে পড়েছে ইউনিশের সাধের গণভোট, তিনি ক্ষমতা চালিয়ে যাবেন, সেই জায়গাটা আর সম্ভব হয়নি। বিএনপি ক্ষমতায় এসেছে, তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। মোটামুটি এই খবর আপনারা সকলেই জেনে গেছেন, কিন্তু সেটার মধ্যে কোনো চমক নেই। চমক রয়েছে এই খবরের ভেতরে যে আভ্যন্তরীণ ইকুয়েশন, যে পলিটিক্সটা চলবে, যেটা ইন্ডো বাংলা আগামী দিনের সম্পর্ক হবে, সেইটার মধ্যে সবটা রয়েছে। বাংলাদেশে মোট ৩০০টি আসন আছে, ক্ষমতায় আসতে গেলে ১৫১ আসন মিনিমাম জিততে হবে। কিন্তু একটি আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ার জন্য ২৯৯ আসনের নির্বাচন হয়েছে। কিন্তু এখনও অবধি যে ফলাফল এসেছে, মানে এখনও গণনা চলছে, কিন্তু ট্রেন্ড সেট হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে ২১১টা আসনে এগিয়ে রয়েছে বিএনপি। ফলে তারেক রহমান যে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের, সেই জায়গাটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। কিন্তু সব থেকে যেটা চমকের জায়গা আসছে সেটা হচ্ছে জামাত। জামাত এর আগে বাংলাদেশের নির্বাচনে বিএনপির হাত ধরাধরি করেই লড়াই করত। এমনকি গত নির্বাচনে তারা বিএনপি প্রতীকেই লড়েছিল, নিজেদের প্রতীকেও তারা লড়েনি। তাদের এর আগে বাংলাদেশের সব থেকে ভালো ফলাফল ছিল 18টা আসনে জয়। কিন্তু সেই 1991 সালের যে রেজাল্ট, সেটাকে 2026-এ এসে ছাপিয়ে গেল 77 আসনে। এখনও অবধি তারা লিড করছে এবং তারা প্রধান বিরোধী দল হওয়ার মতো জায়গায় রয়েছে। কিন্তু এর থেকেও যেটা চিন্তা, যেটা ভারতের চিন্তা বাড়াচ্ছে, সেটা হচ্ছে এই জামাত যে আসনগুলোই জিতেছে। এই হচ্ছে বাংলাদেশের পুরো ম্যাপ, পুরো রাজনৈতিক জায়গা। যেগুলো ব্লু কালারে দেখানো হয়েছে সেটা হচ্ছে বিএনপির জেতা আসন, যেগুলো কালো কালারে দেখানো হয়েছে সেগুলো অন্যান্য যারা ছোট ছোট পার্টি রয়েছে তারা জিতেছে সেখান থেকে, এবং হলুদ যে আসনগুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে জামাতের প্রার্থীরা এখান থেকে জিতেছেন। জামাত মানেই বুঝতে পারছেন প্রবল মৌলবাদী শক্তি এবং প্রবলভাবে ভারত বিরোধী শক্তি। তারা যে অঞ্চলগুলোতে জিতেছে, এমনিতেই তাদের ওই সাতক্ষীরাটিরা ওই অঞ্চলগুলোতে সবসময় প্রভাব বেশি থাকে বা ছিল, সেই জায়গাটা তো রয়েছেই। তার পাশাপাশি যেটা একদম মাথার দিকে অংশটা দেখাচ্ছে সেটা হচ্ছে রংপুর এলাকা, যেটা উত্তরবঙ্গের কাছাকাছি হচ্ছে। ফলে জামাতের যেটা আসনগুলো সবটাই কিন্তু ভারত সীমান্তবর্তী এলাকা। উত্তরবঙ্গ থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ার জায়গাটা কিছুটা সেফ রয়েছে বা দিনাজপুরের জায়গাটা কিছুটা সেফ রয়েছে। কিন্তু ওভারঅল মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, মানে আমাদের উত্তরবঙ্গ রয়েছে, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, এই যে বর্ডার এলাকাটা, এইখানে পুরোপুরি জামাতের শক্তি রয়েছে। ফলে একটা কিন্তু টেনশন থেকে যাচ্ছে, এবং না, এটা কোনো আমার মন গড়া কথা নয়। যদি আপনারা মিডিয়া রিপোর্ট ভালো করে দেখেন, সেখানেও কিন্তু এটা নিয়ে যথেষ্ট টেনশনের কথা বলা হচ্ছে। এবিপি রিপোর্ট করছে, ভোটে হারলেও বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সেরা ফল জামাতের। শফিকুরদের উত্থান কি চাপে ফেলে দেবে ভারতকে? চাপে ফেলে দেবে ভারতকে, এটা প্রশ্ন নয়, সত্যি সত্যিই ভারতকে কিন্তু চাপে ফেলে দেওয়ার মতো জায়গায় রয়েছে। কেন, একটু পরে সেটার ব্যাখ্যা করছি। শুধুমাত্র এবিপি নয়, আপনারা অন্যান্য মিডিয়াও যদি দেখেন, সেখানেও কিন্তু সেই একই আশঙ্কার কথা প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশে ভোটের রেজাল্ট বেরোতেই বিপদের আশঙ্কা মালদহ, মুর্শিদাবাদে, চিন্তা বাড়ছে কোচবিহারেও। এই যে রংপুরের মতো এলাকাটা, সেখানেও যে জামাতের দখল চলে গেছে, যেহেতু আওয়ামী লীগ নেই সেখানে। ফলে এই জামাতের উত্থান কিন্তু ভারতকে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এবং মৌলবাদী উগ্র যে শক্তিটা রয়েছে, সেটা আপনারা জানেন ইতিমধ্যেই, মালদা, মুর্শিদাবাদ, সেখানে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর চেষ্টা করছে। আমরা দেখেছি সেখানে কিভাবে হাড় হিম করা সন্ত্রাস চলছে, কিভাবে হিন্দুদের উপর বেছে বেছে অ্যাটাক চলছে। এমনকি সামান্য ঘটনাকেও তিলকে তাল করা হচ্ছে। বেলডাঙ্গা কাণ্ড তার সবথেকে বড় নজির। ফলে সেখানে এনআইএকে ঢুকতে হয়েছে, সেটাও কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশে। আর সেই এনআইএ তদন্ত আটকানোর এখানে আপ্রাণ চেষ্টা চলছে পিসিমণির দলের তরফ থেকে। মহামান্য সুপ্রিম কোর্টে অবধি গেছে, সেখানে থাপ্পড় খেয়েছে, আবারও কলকাতা হাইকোর্টে ফেরত এসেছে। ফলে জামাতের এই যে ম্যাপ এলাকাটা, এই যে ভারতের বর্ডার এলাকাটা, সেখানে শক্তি বৃদ্ধি, এটা কিন্তু যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। কিন্তু
এর ফলে কি ভারতের কাছে কিছুই পাওয়ার নেই? ভারতের কি কিছুই ভালো হয়নি? দেখুন, যেহেতু আওয়ামী লীগ এখানে ভোটে লড়েনি, ফলে ভারতের কাছে সবথেকে ভালো জায়গা ছিল যে বিএনপি ক্ষমতায় আসুক। কেননা বিএনপি যদি ক্ষমতায় না আসে, তাহলে ক্ষমতায় আসতে হয় জামাত, কিংবা ওই ছাত্র আন্দোলন করে যারা উঠে এসেছে রাজাকার গোষ্ঠীকে, যারা যারা তোল্লাই দিতে চেয়েছিল, রাজাকার গোষ্ঠীকে আবারও যারা বাংলাদেশের ক্ষমতায় বসাতে চেয়েছিল, এইটা যদি হতো ভারতবর্ষের জন্য কিন্তু প্রবল প্রবল একটা দুশ্চিন্তার কারণ হতো। সেই প্রাথমিক জায়গাটা শুধু ভালো হয়েছে তাই নয়, জামাতের যে প্রধান মুখগুলো ছিল তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে, তারা কিন্তু হেরে গেছে। জামাতের প্রধান আমির শফিকুর রহমান তিনি তো হেরেছেনই, এছাড়াও হিন্দু যজ্ঞের হোতা হিসেবে যাকে মানা হয় সেই জামাতের মহাসচিব মিয়া গোলাম পরওয়ার তিনিও কিন্তু হেরে গেছেন। এটা একটা ভারতবর্ষের জন্য যথেষ্ট স্বস্তির কারণ হচ্ছে, কেননা এরা নিজেরা যেতে গেলে সরকারে যেই থাকুক না কেন, যে চাপটা এরা তৈরি করতে পারতেন, প্রশাসনের উপর যে চাপটা থাকতো, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা রিলিফ হওয়া গেছে। শুধুমাত্র তাই নয়, জামাতের পাশাপাশি মুখ থুবড়ে পড়েছে ওই রাজাকার শক্তিগুলো। বাংলাদেশে বড় বড় বিপ্লবী মুখগুলোর অনেকেই হারলো, এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সার্জিস আলম, তার কিন্তু পরাজয় ঘটেছে। কেননা পরিষ্কারভাবে যেটা শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছিল, সেটা পরবর্তীকালে ছায়াটা স্পষ্ট হয়ে গেছে যে শেখ হাসিনা বিরোধী আন্দোলন কিছু নয়, এটা ছিল পুরোপুরি ভারত বিরোধী আন্দোলন, এবং সেখানে আইসিসের মদত রয়েছে, বা তার থেকেও পশ্চিমী দুনিয়ার অনেক বড় মাথার একটা মদত রয়েছে। ফলে এরা যদি কোনো রকমের ক্ষমতায় চলে আসতো, বা এরা যদি বিরোধী আসনে বসতো, জামাত যদি ক্ষমতায় চলে আসতো, এই ধরনের যদি ইকুয়েশন হতো, সেটা কিন্তু ভারতবর্ষের রাজনীতির জন্য, ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য যথেষ্ট প্রবলেমের হতো। সেই জায়গাটা কিন্তু হয়নি। এবার সবথেকে যেটা মজার ব্যাপার হয়েছে, যে মুহূর্তে দেখা গেছে যে বাংলাদেশে বিএনপি আসছে, আওয়ামী লীগকে হটিয়ে দেওয়ার পরও জামাত বা এই রাজাকারদের সেখানে বসানো যায়নি, ফলে ইমিডিয়েটলি পাকিস্তান কিন্তু নিজেদের স্টান্স বদল করতে বাধ্য হয়েছে। তারা এই বিএনপির হাত ধরতে মরিয়া হয়ে উঠেছে। ঘনিষ্ঠতা চায় পাকিস্তান। বাংলাদেশের তারেক রহমানের জয় নিশ্চিত হতেই পোস্ট পাক প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কি বার্তা? তারা একটাই বার্তা দিতে চাইছে যে ভাই, আমরা তোমাদের পাশে আছি, কোনো চিন্তা নেই, আমরা তোমাদের সাপোর্ট করব। যারা নিজেরা ভিখিরির জাত, নিজেরা খেতে পায় না, তারা বাংলাদেশকে কি সাপোর্ট করবে? কিন্তু যেহেতু জামাত বা এই রাজাকার গোষ্ঠী এখানে উঠে আসেনি, এই পাকিস্তানের কাছে কোনো অপশান নেই বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো করা ছাড়া। যে মুহূর্তে পাকিস্তান ঢুকছে, তার আগেই কিন্তু ভারত তার চালটা চেলে দিয়েছে। ভারতবর্ষের তরফ থেকেও কিন্তু সেখানে খুব পজিটিভ মেসেজ গেছে। আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ তারেক রহমানকে অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী মোদির। ভারতের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ডিটোরিয়েট করেছিল ইউনূস জামানায়, এবং সেটা একটা ভারত বিরোধী মৌলবাদী শক্তি হিসেবে বাংলাদেশকে তুলে আনার প্রচেষ্টা চলছিল। ইউনূসের তাছাড়া কোনো উপায় ছিল না, কেননা জামাতরাই তো বেসিক্যালি ইউনূসকে মুখোশ করে পিছন থেকে পুরো জিনিসটা চালাচ্ছিল। এবং তার লেটেস্ট যে ভার্সনটা আপনারা দেখেছেন, যে ভারত শ্রীলঙ্কাতে টি-20 বিশ্বকাপ হচ্ছে, সেখানে দল পাঠাবো না, সেটাকেও ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা হয়েছে। তার যথাযোগ্য তারা উত্তর পেয়ে গেছে, ঠাটিয়ে থাপ্পড় খেয়েছে, এখন কান্নাকাটি করছে, ভারতের কাছে ক্ষমা চেয়ে ব্যাপারটা মিউচুয়াল করে নিতে চাইছে। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, যে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যদি এরকম টাসেলের জায়গাটা তৈরি হয়, যেটা এই পাকিস্তানের মদতে এতদিন ধরে ইউনূস জামানায় চলছিল, সেটা মুশকিল আছে। ফলে ভারত কিন্তু তাদের তরফ থেকে অনেক সদর্থক বার্তা দিয়েছে যে আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাই। ইউনূস জামানায় যা হয়েছে আমরা আপাতত সেগুলো ভুলে যাচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আমাদের বেটার রেজাল্ট থাকবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষ হাত বাড়ালেও সেই বাংলাদেশের তরফ থেকে কি সেই রকম কোনো পজিটিভ রেসপন্স আসবে কি? অলরেডি আসতে শুরু করে দিয়েছে। বাংলাদেশে যখনই ছবিটা স্পষ্ট হয়ে গেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, বিএনপি ক্ষমতায় আসছে, দীর্ঘদিন বাদে বাংলাদেশের মসনদে ফিরছে তারেক রহমানের গোষ্ঠী, তখনই সাথে কিন্তু তাদের তরফ থেকে বার্তা চলে এসছে, বিএনপি ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক চায়। কে বলছেন এই কথাটা? বলছেন তারেক রহমানের যিনি প্রধান উপদেষ্টা, সেই মাহাদি আমিন, তিনি কিন্তু সেই ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ ইউনূস জামানায় যে ভুল হয়েছে, এবং তাতে যে একটা ভয়ঙ্কর জায়গায় ডুবে যেতে হয়েছে, বাংলাদেশ যে একদম অন্ধকারের শেষ সীমায় পৌঁছে গেছে, সেটা কিন্তু তারেক রহমানও বুঝছেন, এবং সেই জন্য তারা কিন্তু প্রথম থেকেই পজিটিভ একটা বার্তা দিচ্ছে। কেন পজিটিভ বার্তা দিচ্ছে? তারা তো মুখে এক কথা বলে অন্যরকম কাজ করতেও পারে না, তারেক রহমানের কাছে কিন্তু সেই অপশানটা নেই। বাংলাদেশের বিএনপির এই নতুন সরকারের কাছে কিন্তু সেই অপশানটা নেই। কেন সেই অপশানটা নেই? তার কারণ হচ্ছে, ইউনূস মুখে যতই বড় কথা বলুক, ইউনূস তো অ্যাকচুয়ালি
কার মদতে এসে এত লাফালাফি করছিল সে তো আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একদিকে এখানে মৌলবাদী জামাতি শক্তিগুলো ছিল, অন্যদিকে বহির্বিশ্বের পশ্চিমী দুনিয়ার যে বড় শক্তিরা ছিল, ভারতবর্ষ সেখানে তোয়াক্কাও দেয়নি। ভারতবর্ষকে ট্যারিফ ফ্যারিফ করে চেপে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ভারত সেখানেও কিন্তু একটুও কাঁপেনি, উল্টে রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করেছে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বিজনেস ডিল কমপ্লিট করে নিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, যে আরব দুনিয়া রয়েছে, আরব দুনিয়ার প্রধান 6 শক্তি, তাদের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক মজবুত করে নিয়েছে ভারত। ফলে পশ্চিমী দুনিয়া তারা কিন্তু ভারতবর্ষের এই স্টান্সটাকে এখন রেসপেক্ট করতে বাধ্য হয়েছে, তারা কিন্তু সেটেলমেন্টে চলে আসছে, ট্যারিফ ফ্যারিফ সব কমিয়ে দিচ্ছে। এখন যেহেতু আরব দুনিয়া ভারতের সঙ্গে এত ভালো এত মজবুত সম্পর্ক করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ফলে বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে ঝোঁকার কোনো অপশান নেই, তারা ভারতের দিকে হাত বাড়াচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই ইউনূস জামানায় দেশের কোনো উন্নতি তো করতেই পারেনি, উল্টে বিপুল দেনায় কিন্তু বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে গেছে। এবং বাংলাদেশের যেটা মেন জায়গা বস্ত্রশিল্প, সেটা পুরোপুরি ভেঙে পড়েছে, বাণিজ্য ভেঙে পড়েছে, এবং বাংলাদেশ যে মার্কেটটা হারাচ্ছে সেই মার্কেটটা কিন্তু ভারত অতি দ্রুত সেটাকে ক্যাপচার করে নিচ্ছে, ভারত সেই জায়গাটাকে দখল করে নিচ্ছে, বহির্বিশ্বে ভারতীয় প্রোডাক্ট কিন্তু অনেক বেশি অ্যাকসেপ্টেবিলিটি পাচ্ছে। এখন এর ফলে বাংলাদেশের লোকের হাতে কিন্তু অর্থ নেই, তাদের আর্থিক অবস্থা, আর্থিক সমীক্ষা দেখাচ্ছে অনেকটা ডিটোরিয়েট করেছে। আর তার থেকেও বড় কথা, বাংলাদেশের হাতে কিন্তু মজুদ খাদ্যশস্য আর নেই। ফলে এই জায়গা থেকে সামনেই বর্ষার মরশুম আসবে, প্রথমে তো গ্রীষ্ম আসছে, সেখানে খরা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপর বর্ষার মরশুম যেখানে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা যদি হয় বাংলাদেশের মেরুদণ্ড কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। ফলে সেই জায়গা থেকে ভারতবর্ষের মতো একটা প্রতিবেশী দেশ যাদের সঙ্গে এত দিনের ভালো সম্পর্ক রয়েছে, সেটা মেনটেন করা বাংলাদেশের জন্য এখন বাধ্যবাধকতা হয়ে যাচ্ছে। কেননা ওই রাগ দেখিয়ে অন্যান্য দেশ থেকে আমরা সব খাদ্যশস্য নিয়ে আসবো, পাকিস্তান থেকে আসবে, তুরস্ক থেকে আসবে, গ্রিস থেকে আসবে, ইউনূস এসব গালফরা অনেক গল্প বাংলাদেশবাসীকে শুনিয়েছিল, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন হয়নি। সেই ভারতবর্ষের চাল ডাল পেঁয়াজ তেল নুন ডিম সমস্ত কিছুর উপর কিন্তু তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছিল। ফলে তারেক রহমানও খুব বুঝছে যে সামনে কিন্তু খুব চ্যালেঞ্জিং জায়গা রয়েছে, তার উপর অনেক এক্সপেকটেশন রেখে কিন্তু বাংলাদেশ সুযোগ দিয়েছে, এবং এই জায়গায় তিনি যদি ফুলফিল করতে না পারেন, তার বিরুদ্ধেও ক্ষোভ যেরকম ইউনূসের বিরুদ্ধে চরম সীমায় পৌঁছেছিল, খুব তাড়াতাড়ি সেটাও পৌঁছে যাবে। আর সেইখানে কিন্তু ভারতবর্ষের অটোমেটিক চয়েস হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা, সেখানে কিন্তু এন্ট্রি নিতে পারে আওয়ামী লীগ, এবং সেক্ষেত্রে বিএনপি যদি একবার ক্ষমতার অলিন্দের বাইরে ছিটকে যায়, যে অবস্থা তার মায়ের হয়েছিল, খালেদা জিয়ার হয়েছিল, আমৃত্যু তিনি আর ক্ষমতায় ফেরত আসতে পারেননি, ঠিক সেই জায়গাটা তারেক রহমানেরও হয়ে যাবে। ফলে সেই জায়গা থেকে তিনি কিন্তু হাত মেলাবার জায়গাতেই আছেন, সেটা তার যিনি প্রধান উপদেষ্টা তিনি ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গের ইকুয়েশনে কী হবে? দেখুন, যতই এই জায়গাটা শক্তপোক্ত হোক না কেন, ভারতের জন্য একটা যথেষ্ট ব্রিদিং স্পেস পাওয়া গেল। প্রত্যেক দিন বাংলাদেশ থেকে যে অশান্তির জায়গাটা তৈরি হচ্ছিল, তার এফেক্টটা, তার ঢেউয়ের ধাক্কাটা ভারতবর্ষে এসে আছড়ে পড়ছিল। ফলে সেই জায়গাটা থেকে একটা ব্রিদিং স্পেস পেলো। এখন অটোমেটিক্যালি বিএনপি যদি সাহায্য নিতে চায়, তাহলে ভারতকে তাদেরও সাহায্য করতে হবে, যে তোমার দেশ থেকে কোনো মৌলবাদী শক্তি, দুষ্কৃতিকারী এরা ভারতবর্ষে যেন না ঢুকতে পারে, ভারতকে অশান্ত করতে না পারে, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে প্রবলেম করতে না পারে। সেই জায়গাটা কূটনৈতিক স্তরে হয়তো ঠিক হবে, কিন্তু জামাতকে কিভাবে সামাল দেওয়া যাবে? কেননা জামাত যে ইতিমধ্যেই একটা প্রবলেমেটিক জায়গা, সেটা মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা এগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ফলে এই জায়গাতে যেহেতু জামাত ভারতের বর্ডার এলাকাগুলোতে জিতেছে, সেইটাকে কংক্রিট করার জন্য এই এলাকায় ভারতের সেনা সমাগম অনেকটা বাড়াতে হবে। উত্তরবঙ্গে যে সেনাদের যে জায়গাটা রয়েছে, সেই ঘাঁটি কিন্তু অনেক শক্তপোক্ত করতে হবে। অলরেডি প্রচুর রাফালের অর্ডার হয়েছে, আপনারা জানেন সেই জায়গাটা। এর পাশাপাশি বিএসএফ, তাদেরও কিন্তু আধুনিকীকরণ করতে হবে, তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে শক্তি এখানে বাড়াতে হবে। তার কারণ এখানে ফেন্সিং করা যাচ্ছে না, অনুপ্রবেশের সমস্যা রয়েছে। আর এই সমস্ত কিছু জামাতের মদতে যদি হয়, সেই জায়গাটা আটকাতে কেন্দ্র সরকারকে একাধিক ড্রাস্টিক স্টেপ নিতে হবে। আর সেটা যদি নেয়, ভোটের আগে বাংলাতে সেনা সমাগম, বিএসএফের অ্যাক্টিভিটি, সেগুলো বহু পরিমাণে বাড়বে। অবভিয়াসলি আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য, আমাদের দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে করতে হবে। কিন্তু সেটা যদি হয়, এখানে যে স্লিপার সেলগুলো লুকিয়ে আছে, জামাত এখন দুটো কাজ করতে পারে। এক, পশ্চিমবঙ্গে অশান্তি করতে পারে সেই স্লিপার সেলগুলোকে জাগিয়ে, আর দুই, তাদেরকে বেড়া টপকে আবারও নিজেদের জায়গায় নিয়ে এলো। যেহেতু একটা বড় রাজনৈতিক শক্তি তারা হয়ে গেছে, সেই ইসলামী শক্তিকে কাজে লাগিয়ে তাদের দেশে গণ্ডগোল লাগিয়ে তারা ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে। ফলে বিভিন্ন রকম সম্ভাবনা জায়গা খোলা রয়েছে।
আর সেখানে এই স্লিপার সেল কিন্তু একটা ম্যাসিভ রোল প্লে করতে পারে। এদেরকে আইডেন্টিফাই করতে হবে, এদেরকে ডিটেক্ট করতে হবে এবং এদেরকে ডিপোর্ট করতে হবে। এছাড়া ভারতের কাছে কোনো অপশান নেই। ফলে বাংলাদেশ চিরুনি তল্লাশির জায়গাটা খুলে গেল। আর এই জায়গা থেকেই অনেকেই মনে করছেন যে এটাতে অ্যাকচুয়ালি বাংলার জন্য, পশ্চিমবঙ্গের জন্য সাপে বর হয়ে গেল। যে জেহাদি পরিমণ্ডলটা এখানে তৈরি হয়ে গেছে, যে জন্য বারবার মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এনআইএকে এখানে তদন্তের জন্য ছুটে আসতে হচ্ছে এবং সেই এনআইএ তদন্ত আটকাবার জন্য এই রাজ্যে যে সরকার রয়েছে তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে, এই জায়গাটা কিন্তু আরও বেশি এস্টাবলিশ হয়ে যাচ্ছে। ফলে ফলে বাংলাদেশের যে রেজাল্ট সামনে এলো সেখান থেকে খুব ইন্টারেস্টিং ইকুয়েশন হতে চলেছে। ভারত বাংলাদেশ যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেখানে তো থাকছেই, এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হতে চলেছে পশ্চিমবঙ্গ ইটসেলফ। পশ্চিমবঙ্গকে কেন্দ্র সরকার কীভাবে ট্রিটমেন্ট করে সেটাও কিন্তু দেখার রয়েছে। আগামী 2-3 মাস এই জায়গাটায় একটা খুব ক্রুশিয়াল অনেক কিছু চেঞ্জেস দেখা যেতে পারে, এমনটাই কিন্তু কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। কি বলবেন পদ্মাপাড়ের এই যে রেজাল্ট হলো এবং তারপর যে ইকুয়েশন নিয়ে বিভিন্ন রকম কাটাছেড়া চলছে সেই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।